নিজের লেখা অন্বেষণ। আমি তোমাকে দেখছি সারাক্ষণ সব কিছুতে। এখানে একটি জলাশয় ছিল, তাতে আকাশ ছিল, গাছপালা, পাখির উড়ন্ত ডানা ছিল, স্নান ছিল, কৌতূহল, কল্পনা, দৃষ্টিতে দৃষ্টিতে গাঢ় স্পর্শ ছিল। আর কত কেশবিন্যাস নিয়ে পবিত্র সঙ্গম পাঠ ছিল। দেখি, সব কিছু দেখতে পাই সবুজ মঞ্চের থিয়েটারে। যদি প্রয়োজন হয়, খোঁজ পড়ে মনের গভীরে, নেমে এসো তোমারই বাড়ির উঠোনে। এক কোণে অলক্ষ্যে অচেনা অজেনা যে আগাছাটি নিভৃতির প্রেমে মগ্ন আছে, তার কাছে যেও, ভালোবাসা দিও। এই তো এখনই আমি তোমার চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে নক্ষত্র লোকের ক্রিম মাখছি অন্তরে। সামান্যজন। পাতায় বাহার আছে বলে গাছটিকে ওরা টবে রেখে সাজিয়েছে ঘর। ওর বুঝি আর কিছু নেই। পাতায় বাহার আছে বলে গাছটিকে ওরা টবে রেখে সাজিয়েছে ঘর। ওর বুঝি আর কিছু নেই। স্বাদ নেই, গন্ধ নেই, স্বপ্ন নেই ফুল ও ফলের। এক টুকরো ছায়া এসে গাছটির নিচে আশ্রয় নিয়েছে। বড় বড় গাছেদের নিচে হয়তো ওর জায়গা মেলেনি। বড় গাছেদের বড় আভিজাত্য, দেমাকও ভীষণ মূল্যবান। ফ্যাকাশে গন্ধের মতো ক্ষীণ দেহ নিয়ে এসেছে সে এইখানে, পাতাবাহারের বাহার সরিয়ে তার গোপন গল্পের কাহিনীতে। এবার তোমার কথা বলো। বাগানে কোথায় তুমি একা একা চুপ বসে আছো? প্রতিলোম। নাম না জানা একটা গাছ জন্মেছে সেখানে, যেমন জন্মায় সর্বত্রই, না চাইতেও। বাড়িতে ঢুকে বসতে বলেনি কেউ তাকে। দেওয়ালের বাইরে আছে, চোখের বাইরে একা একা। অভিমান, অপমান এইসব বোধ তার নেই। শরীরে উজ্জ্বল আলো, স্বাস্থ্য জুড়ে গাঢ় ভালোবাসা, নিজস্ব প্রেমের রাগে গান হয়ে ওঠে। পোড়া ইটের দেওয়ালের দিকে আজ সে ঈষৎ ঝুঁকে পড়েছে। তার একটি পাতার সামান্য ছোঁয়া লেগেছে সেই দেয়ালে, তাতেই সেখানে অল্প একটু সবুজ আভা দেখা যাচ্ছে। আমি তাকে মাঝে মাঝে চিঠি লিখি গোপন কাগজে। আমন্ত্রণপত্র। পৃথিবীর সমস্ত লোককে আমন্ত্রণ নিমন্ত্রণের জন্য পৃথিবীর সমস্ত রাস্তা বাদ দিয়ে কেবল আমার বাড়ির রাস্তা দিয়েই যাতায়াত করছো। আমার নিমন্ত্রণ নেই সে কথা বুঝাবার জন্য। অথচ অনন্ত জগতে যে এক মহাযজ্ঞের আয়োজন ও উদযাপন চলে অবিরাম, সে যজ্ঞকে মৃত্যুঞ্জয়হীন করার পরিকল্পনা নেয় না কেউ। তুমি যে সে জগতেরই ট্রিলিয়নতম ভগ্নাংশের কোটিতম কুঁচোর একটি কণা মাত্র, তা হয়তো জানো না। যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আনবাড়ি, তার প্রতিটি ধুলোকণায় আমার জন্য ছাপা আছে সোনালী বর্ণের অক্ষরে এক অমোঘ আমন্ত্রণের চিঠি। সেই কবিতা, যে কবিতাটা এখনো লেখা হয়নি, সে আমার সুস্থতা কামনা করছে এবং সম্ভাব্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরে।
একদিন কবিতার জন্ম হয়েছিল বলে আজও এই পৃথিবীতে প্রতি মুহূর্তে অসংখ্য মানুষের জন্ম হচ্ছে। যে কবিতাটা এখনো লেখা হয়নি সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে। এবছর ভালো ফসল ফলার আশা দেখিয়েছে কৃষি দপ্তর। একদিন কবিতার জন্ম হয়েছিল বলে আজও পাখিদের সংসারে অন্ন সংস্থানের জন্য কোনো দুশ্চিন্তা নেই। যে কবিতাটা এখনো লেখা হয়নি সে আমাকে ইশারা করছে তোমার বাড়ির দিকে। পথ্য: হালকা হয়ে যাওয়ার ভয়ে মাঝে মাঝে পাথর খেতে হয়। পাথর পাথরকে কাছে টানে, আলিঙ্গন দেয়, এক হয়ে যায়। তুমি এক ভাসমান হালকা সাদা মেঘ, তোমাকে বিশ্বাস নেই। এই আছো, এই উড়ে চলে গেলে বহু দূর। কে তোমার সঙ্গে নিতান্ত বোকার মতো ঘর বাঁধবে বলো? পাথর না দিলে ঘর মজবুত হয় না। পাথরও আমাকে খায়, রক্ত খায়, মাংস খায়, জিন চুষে খায়। কথা: কথার শরীর থেকে পোশাক পরিচ্ছদ খুলে নিলে কথার কঙ্কালটুকু থাকে। তুমি যেদিকেই যাও বাড়িগুলো রাজবাড়ি হয়ে ওঠে, ছোট খালগুলো বড় বড় নদী হয়ে ওঠে, ফকির ভিখারি হয় সম্রাট। আমার কথাগুলোকে পাঠিয়ে দিলাম তোমার কাছে, তেমন ভালো পোশাক ওদের দিতে পারিনি, তুমি ওদের ভালো জামা কাপড় সাজিয়ে দিও। ছড়িয়ে পড়ো, কিন্তু চলে যেও না। চলে গেলে পাথরের ভারেই পাথরের দম বন্ধ হবে। কথা শুধু এটুকুই। আমার লেখা পড়ছি। হাওয়া: হাওয়া কোথায় লুকিয়ে পড়ে মাঝে মাঝে, খুঁজে পাই না। খুঁজে পাই না সে এমন আচরণ কেন করে মাঝে মাঝে। আজে বাজে কথার ভিড়ে যখন রাস্তা হারাই, বহু দূর যাই, টের পাই এক সময় এটা কোনো রাস্তা নয়, পুরোটাই ভুল। একগাছি চুল হাওয়ার কাছে রেখেছিলাম জমা, হারিয়ে যাওয়া হাওয়ার সঙ্গে সেও হাওয়া। ঘরের ভেতর খুঁজে পাই না, উঠোন জুড়ে খুঁজি, ওলট পালট করে ফেলি বিশাল শহরটাকে। যাকে খুঁজি তাকে খুঁজে পাই না কোথাও। মার্জনা: একটা ভুল কাজ করার পর আর একটা ভুল কাজ হাতে তুলে নিই। পলাশ শিমুলের নিচ থেকে এভাবে যখন সব ভুলগুলো বেছে বেছে তুলে নিই, চতুর্দিকে মাঠে ঘাটে তখন পড়ে থাকে কেবলমাত্র ঠিকগুলো, যথার্থ যা যা। ঠিকমতো রাস্তা চিনে বাড়ি পৌঁছাতে তোমাদের কোনো ভুল হয় না তাই। আধি: সমস্ত গল্পটা শেষ করার পরেও বোঝা গেল না প্রেম দিলে না প্রেমকে হত্যা করলে। চতুর্দিকে মানুষজন আধি ঝড়ে উদ্ভ্রান্ত, বড় বড় গাছগুলো ভেঙে গেছে, উপড়ে পড়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে চিঠির সম্বোধনগুলো মুছে গেছে। যেসব বাছা বাছা শব্দ দিয়ে এককালে শিকারে যেত প্রেমিকগণ, সেই সব শব্দগুলো ফ্যাঙ্গাসের আক্রমণে বিপন্ন। গল্পটা শেষ করার পর বোঝা যায় আসলে গল্পটা শুরুই হয়নি। 2 মাস
হীনযান হীনযান মানুষের শরীর থেকে বার হয়ে গেল মানুষটা। পিছন ফিরে সে দেখল ছোট বড় নানান মাপের তার নিজেরই ছায়া পড়ে আছে সেখানে, বিবর্ণ, দুর্বল, অপমানিত ও অস্বীকৃত। একটা বড় ছায়ার বুকের মাঝ বরাবর বিঁধে আছে একটা বিভীষণ ছুরি। গরুর গোয়ালে, ঘোড়ার আস্তাবলে, ভেড়ার প্রবাহে গিয়ে আশ্রয় ভিক্ষা চাইল। ওরা একজন বৌদ্ধ ভিক্ষুকে দেখে বিস্মিত হলো, আপ্যায়ন করে বসালো। গরু ঘোড়াগুলো নিজের চোখে প্রত্যক্ষ করল মানুষ বিযুক্ত মানুষটা কিভাবে হয়ে উঠছে সম্পূর্ণ তৃণভোজী একটা ফেরেশতা। পরের লেখা উদ্বাস্তু। একটা স্থলপদ্মের গাছ এনে দিয়েছে আমার মেয়ে। তাকে উপযুক্ত জায়গায় আসন দেওয়ার দায়িত্ব আমার উপর। কিছুদিন আগে এলাচ হয় না বলে এক প্রতিবেশী এক ঝাড় এলাচের গাছ শিকড় উপড়ে বাইরে ফেলে দিয়েছিল। উপমা টানতে গেলে অপুত্রক মহিলাদের কথা মনে পড়ে। আমি সেই গাছ এনে বসিয়েছিলাম আমার উঠোনে। এখন স্থলপদ্ম গাছটিকে বসাবার জায়গা মিলছে না। অন্য কোনো গাছই তাদের জায়গা ছাড়তে রাজি নয়। পরিবারের সকলেরই লক্ষ্য ওই অপুত্রক গাছটির দিকে। ও গাছে তো এলাচ হবে না। খুন। চতুর্দিক নিস্তব্ধ, নীরব আছে দেখে বহুদিনের অনুক্ত কথাটি বলতে চেয়ে তোমার কাছে গেলাম। বুকের দুরু দুরুটুকু ক্যামেরার স্থির চিত্রে দাঁড় করিয়ে সবে বলতে গেছি, হঠাৎ সেই নিস্তব্ধতারই আড়াল থেকে একটি দুচাকা গাড়ি শব্দ দূষণের তোয়াক্কা না রেখে ছুটে আসে আর যায়, পূর্বে আর পশ্চিমে, কখনো উত্তর দক্ষিণে। আসে আর যায় যেন ঘাতকের খুনের লালসা। অনুক্ত কথাটি ফের চাপা পড়ে যায়। সময়ের পিছন। তোমার কাছ থেকে ফিরে এলাম। আবার পৃথিবী নিস্তব্ধ, নীরব হয়ে গেল। আর কারো কোনো কথা নেই, কারো যাওয়া নেই, আসা নেই, ভালো বা মন্দ বাসা নেই। তুমি বলে পৃথিবীতে যেন কোনো দিন কেউ ছিল না কখনো। 1000 বছর আগে মৃত আমিটির পুনর্জন্ম হয়নি তখনো। কোনো যান, কোনো যন্ত্রপাতি, হর্ন ও চাকার শব্দ কিংবা ঠকাঠাঁই, এসবের জন্ম হতে 100 লক্ষ বছরের অপেক্ষা আরও বাকি। সময় ঘড়ি সেই পশ্চাৎগামিতার পথে ক্রমশই মুছে যাচ্ছে। সমগ্র ব্রহ্মাণ্ড তখন ভালোবাসার মৃতদেহ। মাথা কাটা কনিষ্ক। যন্ত্রটি থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। যন্ত্রটি এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, ফের এগিয়ে আসছে, বৃত্তাকারে ঘুরছে কদম গাছটিকে কেন্দ্র করে। কে চালাচ্ছে যন্ত্রটি? কে ওর আরোহী? কিছুই দেখা যায় না। সে যেন স্কন্ধ কাটা কনিষ্ক, বেঁচে আছে মাথা ছাড়াই। আমাদের চোখ, কান, নাক, মুখ সহ সমস্ত মাথাটাই যেন তার লক্ষ্য। এগিয়ে আসছে হিংস্রতা নিয়ে। কনিষ্কের হাতে শিরচ্ছেদ হবে আমাদের সকলের। আমার কবিতাখানি।
হঠাৎ করে একটা অচেনা রাস্তা এসে পড়ে আমার পায়ের তলায়। পায়ে হাঁটার যে সুস্থতা থাকে রাস্তার শরীরে, তার থেকে কিছুটা ভাগ দিতে চেয়ে সময়ের শরীরে মরুচিহ্ন ফুটে উঠেছে যদিও, তবুও দু একটি গাছ এখনো দেখা যায় এখানে ওখানে। তেমনি একটি গাছ দেখি এক মনে পড়ছে কবিতা। থেমে যাই আনমনা ভান করে, বিড়ালের কানের মতো উৎকর্ণ হই। কেউ কি কোথাও কখনো আমার একটি কবিতাও পড়েছে? দু এক লাইনও? কৌতূহল হয়, যদিও জানি আমার অক্ষর জ্ঞানে জ্যোতিষ্কের কিরণ লাগেনি। আজকের মতো আমার লেখার শেষ লেখাটি ভৌতিক শব্দ। কাছে পিঠে কোথাও একটা মেশিন চলছে। মেশিনের সঙ্গে কাজের সম্পর্ক বড় ঘনিষ্ঠ। কোথায় সে মেশিন, কি তার কাজ, কিছুই জানা যাচ্ছে না। কেবল তার একটানা কর্কশ শব্দ। সে যে কর্মব্যস্ত তা জানাতে কুণ্ঠিত হচ্ছে না। আর একটা প্রাণীর কান্না, সম্ভবত সেটা কুকুর, তাকেও দেখা যাচ্ছে না। কেবল তারই কোনো একটা যন্ত্রণা থেকে চোখা চোখা কাঁটাবহুল শব্দ তরঙ্গ সোজা আমার মনঃসংযোগের দিকে নিক্ষেপ করছে। এই দুই শব্দের মাঝে মাঝে কয়েক সেকেন্ডের বেশ কিছু ভৌতিক নিস্তব্ধতাও আমার সঙ্গে পাশা খেলছে। কাছে পিঠে কোথাও কারো বুকের মধ্যে ফুলের মতো মৃত্যু ফুটে ওঠার শব্দ হচ্ছে। আমার লেখা অপাঠযোগ্য কিছু পংক্তি কয়েকদিন ধরে আপনাদের শোনালাম। কথা দিচ্ছি নিকট ভবিষ্যতে আমার এই প্রলাপ শুনিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। আবার আসবো বহুদিন পর, যদি কখনো আবার মনে হয়, যদি কখনো পাঠযোগ্য হাতের কাছে আর কিছু না পাই। নমস্কার।